বাংলাদেশে ব্যবসার জগতে উদ্যমের কিন্তু কোনো কমতি নেই। চারিদিকে দারুণ দারুণ সব আইডিয়া, প্রচুর উদ্যোগ। কিন্তু সমস্যাটা হয় কখন? যখন এই উদ্যমকে একটা টেকসই বড় আকারের সফল ব্যবসায় পরিণত করার প্রশ্ন আসে। এখানেই যেন একটা বড় গ্যাপ বা ব্যবধান রয়ে গেছে। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা এই গ্যাপটা ঠিক কী আর এটা পার হওয়ার উপায়টাই বা কী তা নিয়ে কথা বলি। আচ্ছা, আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা তাহলে কি হবে? আমরা প্রথমে বাংলাদেশের উদ্যোক্তাদের একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস নিয়ে কথা বলবো। এরপর দেখব ব্যবসা করতে গেলে ঠিক কোন তিনটা মূল চাপের মুখে পড়তে হয়। আর সেই চাপ সামনে এগোনোর জন্য মেন্টরশিপ কিভাবে একটা সেতুর মতো কাজ করে সেটাও জানব। সবশেষে একটা আধুনিক ব্যবসার ব্লুপ্রিন্ট কেমন হওয়া উচিত আর সাধারণ সম্ভাবনা থেকে অসাধারণ পারফরমেন্সে পৌঁছানোর জন্য কি করা দরকার তা নিয়েও আলোচনা করব। তো আমাদের প্রথম পর্ব বাংলাদেশের উদ্যোক্তা প্যারাডক্স। এটা আসলে কি? দেখুন, বাংলাদেশ উদ্যমী উদ্যোক্তাদের দেশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের সামনে চ্যালেঞ্জগুলো ঠিক কী ধরনের? চলুন সেটাই আগে একটু গভীরে গিয়ে দেখি। আসুন, শুরুতেই একটা খুবই শক্তিশালী সংখ্যা দেখি। বাংলাদেশের মোট জিডিপির প্রায় 1/4 মানে 25% আসে মাইক্রো, ক্ষুদ্র আর মাঝারি শিল্প বা এমএসএমই খাত থেকে। ভাবা যায়, এটা আসলে দেশের অর্থনীতির একটা বিশাল চালিকা শক্তি। এখন এই স্লাইডটাতেই কিন্তু আসল মজাটা। এখানেই বৈপরীত্যটা স্পষ্ট হয়। একদিকে এত এত ছোট আর মাঝারি ব্যবসা, কিন্তু বড় আকারের বিনিয়োগ বা গ্রোথ ক্যাপিটাল আসছে কোথায়? দেখা যাচ্ছে 2025 সালে মাত্র 12টা স্টার্টআপ ডিলে প্রায় $124 মিলিয়ন বিনিয়োগ হয়েছে। তার মানে টাকা আসছে, কিন্তু সেটা খুবই অল্প কিছু প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে। সুতরাং মূল বিষয়টা হলো এই প্যারাডক্সটা। একদিকে দেশের অর্থনীতিতে এমএসএমই খাতের এত বড় অবদান, আর অন্যদিকে একটা ব্যবসা শুরু করা আর সেটাকে বড় করা মানে স্কেল করা, সব নিয়মকানুন মেনে চলা, ব্যাংকের আস্থা অর্জন করা বা বিদেশে রপ্তানি করার মতো জায়গায় নিয়ে যাওয়ার মধ্যে একটা বিশাল ফারাক রয়ে গেছে। তাহলে এবার আমাদের দ্বিতীয় পর্ব, ব্যবসার 3টি মূল চাপ। এই যে এত বড় একটা গ্যাপ তৈরি হচ্ছে, এর পেছনে কিছু বড় কারণ আছে, কিছু বাধা আছে যা প্রায় প্রত্যেক উদ্যোক্তাকে মোকাবিলা করতে হয়। চলুন সেই চাপগুলো কি কি তা একটু বিস্তারিতভাবে জেনে নিই। দেখুন, এই তিনটা চাপ, মার্কেট, কমপ্লায়েন্স আর ফাইন্যান্স, একসাথে কাজ করে। মানে একদিকে বাজারে প্রচণ্ড প্রতিযোগিতা, কাস্টমারদের চাহিদা বাড়ছেই। অন্যদিকে ব্যবসার লাইসেন্স, ট্যাক্স, চুক্তি এসবের আইনি জটিলতা তো আছেই। আর সবচেয়ে বড় চাপটা হলো ফাইন্যান্সের। মজার ব্যাপার হলো, এই চাপটা কিন্তু ব্যবসা লাভজনক না হওয়ার কারণে আসে না, বরং ব্যবসার কোনো স্ট্রাকচার বা কাঠামো না থাকার কারণে আসে। এই তিন চাপ মিলে এমন এক জটিল পরিস্থিতি তৈরি করে যেখানে শুধু একটা ভালো প্রোডাক্ট থাকাই যথেষ্ট নয়। আচ্ছা, সমস্যাগুলো তো আমরা চিহ্নিত করলাম, তাহলে সমাধানটা কি? এখানেই আসছে আমাদের তৃতীয় পর্ব, মেন্টরশিপ, প্রবৃদ্ধির সেতু। কিভাবে একজন উদ্যোক্তার এনার্জি বা উদ্যমকে একটা পরিপক্ক ব্যবসায় রূপ দেওয়া যায়? এর জন্য যে কৌশলগত কাঠামোটা দরকার, এখন আমরা সেদিকেই নজর দেব। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। মেন্টরশিপ মানে কিন্তু শুধু মোটিভেশন দেওয়া বা অনুপ্রেরণা যোগানো নয়। এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা পুরো সিস্টেম, যা একটা ব্যবসাকে কাঠামোগত নির্দেশনা দেয়, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর একটা জবাবদিহিতার পরিবেশ তৈরি করে। এর ফলে ব্যবসার গ্রোথটা আর ভাগ্য বা অনুমানের উপর নির্ভর করে না, বরং এটা হয়ে ওঠে পরিমাপযোগ্য। আর এই উক্তিটা দেখুন কি দারুণভাবে পুরো ধারণাটা তুলে ধরেছে। মেন্টরশিপ হল উদ্যোক্তার শক্তি আর ব্যবসার কার্যকারিতার মধ্যে একটা সেতু। মানে মেন্টরশিপই পারে একজন উদ্যোক্তার কাঁচা আবেগ আর উচ্চাকাঙ্ক্ষাকে একটা টেকসই, কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত করতে। বেশ, তাহলে আমরা চতুর্থ পর্বে চলে এসেছি, আধুনিক ব্যবসার ব্লুপ্রিন্ট। একটা ব্যবসার আসলে ঠিক কী প্রয়োজন? এই যে আমরা সেতু বা ব্রিজের কথা বলছি, একটা বাড়ন্ত ব্যবসার জন্য বাস্তবে এই সেতুটা দেখতে কেমন হয়? এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে ব্যবসার সবচেয়ে কমন কিছু চ্যালেঞ্জ আর তার বিপরীতে মেন্টরশিপ কীভাবে সমাধান দেয় তা দেখানো হয়েছে। যেমন ধরুন, প্রায় দেখা যায় ব্যবসা ভালো চললেও হাতে ক্যাশ টাকা থাকে না। এই সমাধান হলো ফাইন্যান্সিয়াল স্বচ্ছতা আর শৃঙ্খলা আনা, কিংবা মালিক ছাড়া ব্যবসা চলেই না। এর সমাধান হলো শক্ত একটা অপারেশনাল সিস্টেম আর স্ট্যান্ডার্ড প্রসেস তৈরি করা।
কোনো ব্যবসায়ে যদি এই লক্ষণগুলো দেখা যায়, যেমন সেলস বাড়ছে কিন্তু লাভ বাড়ছে না, বা মালিক সারাদিন ব্যস্ত কিন্তু উন্নতিটা ঠিক কোথায় হচ্ছে বোঝা যাচ্ছে না, তাহলে এটাই একটা স্পষ্ট সংকেত যে এখন বিশৃঙ্খলা থেকে বেরিয়ে একটা কাঠামোগত পথে এগোনোর সময় এসছে। এবার পঞ্চম পর্ব, বাস্তবসম্মত নির্দেশিকা। আমরা তো ব্লুপ্রিন্টটা দেখলাম, কিন্তু এই ব্লুপ্রিন্টটা বাস্তবে কার্যকর করবে কে? এর জন্য কেমন দক্ষতা দরকার? চলুন এখন আমরা সেই বিশেষজ্ঞ এবং তাদের ভূমিকা সম্পর্কে জানি। এসএমই ফাউন্ডেশনে কাজ করার অভিজ্ঞতা থেকে শুরু করে ঢাকা চেম্বারের মতো বড় সংগঠনের নেতৃত্ব দেওয়া এবং তারপর আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি ভূমিকা রাখা, এই যে একটা লম্বা এবং গভীর যাত্রা, এটাই কিন্তু মেন্টরশিপের ভিত্তি তৈরি করে। এই অভিজ্ঞতা থেকে ব্যবসার কাঠামো এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা সম্পর্কে একটা বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। আর এই মিশন স্টেটমেন্টটা দেখুন, উদ্যোক্তাদের ক্ষমতায়ন, প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং বাংলাদেশকে বিশ্বের সাথে সংযুক্ত করা। এটাই তো মেন্টরশিপ ব্লুপ্রিন্টকে বাস্তবে রূপ দেওয়ার মূল কথা। ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, তারই একটা বাস্তব প্রতিচ্ছবি। এই যে পরিষেবাগুলো এখানে লিস্ট করা আছে, এগুলো কিন্তু একদম সরাসরি আমাদের আলোচনার প্রয়োজনগুলোর সাথে মিলে যায়। ব্যবসার সমস্যাটা কোথায় তা খুঁজে বের করা থেকে শুরু করে ক্যাশ ফ্লো ঠিক করা, সেলস বাড়ানো, এমনকি বিদেশে পণ্য পাঠানোর জন্য প্রস্তুত করা পর্যন্ত সবকিছুর জন্য একটা বাস্তবসম্মত পথ নির্দেশ। বেশ, আমরা সমস্যাটা কি তা দেখলাম, তার সমাধান নিয়ে কথা বললাম এবং কিভাবে বাস্তবে তা প্রয়োগ করা যায় সেটাও জানলাম। তো চলুন এখন পুরো আলোচনার মূল বিষয়টা সংক্ষেপে তুলে ধরি। সুতরাং সবচেয়ে জরুরি কথাটা হলো, সম্ভাবনাকে পারফরমেন্সে রূপান্তর করার পথটা কিন্তু শুধু শক্তি বা আবেগ দিয়ে তৈরি হয় না। এজন্য দরকার কৌশল, সিস্টেম এবং শৃঙ্খলা। বাংলাদেশে উদ্যম প্রচুর আছে, কিন্তু ব্যবসার স্কেল আর স্থিতিশীলতার জন্য দরকার একটা মজবুত কাঠামো। আর এই স্লাইডটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে মেন্টরশিপের সুবিধাটা কিন্তু সবার জন্য। দেশীয় উদ্যোক্তাদের জন্য এটা ব্যবসার বৃদ্ধিকে ত্বরান্বিত করে আর দামি ভুলগুলো কমিয়ে আনে। অন্যদিকে বিদেশি কোনো কোম্পানি যখন এখানে ব্যবসা করতে আসে, তাদের জন্য এটা বাজারে প্রবেশের ঝুঁকি কমায় আর কাজ শুরু করার গতি বাড়িয়ে দেয়। সব শেষে একটা প্রশ্ন সবার ভাবার জন্য, একটা ব্যবসা কি শুধু উদ্যম বা শক্তির উপর ভর করে চলছে, নাকি এর পেছনে একটা সিস্টেম কাজ করছে? কারণ মনে রাখতে হবে, উদ্যম হয়তো একটা ব্যবসা শুরু করতে সাহায্য করে, কিন্তু একটা শক্তিশালী সিস্টেমই তাকে টিকিয়ে রাখে এবং বড় করে তোলে।